নমস্কার। বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি শেখার সেতু নামে একটি শিখন সম্ভার নিয়ে। আপনারা জানেন যে ব্রিজ মেটেরিয়াল এই বিষয়ে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 আমরা একটা সিরিজ তৈরি করছি, যার মধ্যে ক্লাস 1 থেকে 5 এই যে অংশটি, এটার নাম শেখার সেতু। এই নিয়ে আমরা এখন আলোচনা করব কিভাবে এই সেতু পাঠ্যক্রমটি তৈরি হয়েছে, এর বৈশিষ্ট্য কী, ক্লাসরুমে এটা কিভাবে ব্যবহৃত হবে, এই নিয়ে এই আলোচনায় আমার সঙ্গে আছেন রুদ্রশেখর সাহা, আছেন রাতুল গুহ, আছেন ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জি এবং আমি ঋত্বিক মল্লিক। আমরা চারজনেই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা তো জানেনই যে 20 সাল থেকেই এই মহামারীর প্রকোপে আমাদের বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে এবং এর ফলে এই 2 বছর তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের যে পড়াশুনো, তার মধ্যে অজস্র খামতি। এটা ঠিক যে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে কখনো টেলিভিশনের মাধ্যমে, কখনো দূরভাষকে অবলম্বন করে চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর, কিন্তু সেটাও হয়েছে প্রধানত আপার প্রাইমারি থেকে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। কিন্তু ক্লাস 1 থেকে 5 এই ক্লাসগুলোর ক্ষেত্রে টেলিভিশন বা দূরভাষ সেগুলোও কার্যকর ছিল না। শুধুমাত্র মডেল অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে এই চেষ্টা করা হয়েছে যাতে তাদের পড়াশুনো চালু থাকে এবং তারা বিচ্ছিন্ন হয়ে না পড়ে। আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে আমরা ব্রিজ মেটেরিয়াল নামে একটি সেতু শিখন সম্ভার আমরা তৈরি করেছি। সেটি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত, 9, 10 বা 6 থেকে 8 আমরা এই নিয়ে আগে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো এই 1 থেকে 5 এই ক্লাসগুলোর ক্ষেত্রে এই শিখন সেতু কিভাবে সাহায্য করবে আমাদের ক্ষুদে ছাত্রছাত্রীদের। আমি রাতুলের কাছে যাব যে ব্রিজ মেটেরিয়াল বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে রাতুল যদি বলে এবং এর ব্যবহার বিধি কিভাবে আপনারা এই ব্রিজ মেটেরিয়ালটা ক্লাসরুমে ব্যবহার করবেন। আমরা তারপরেতে এই সাধারণ আলোচনাটার পর, অর্থাৎ ধরুন এই ব্রিজ মেটেরিয়ালের রাতুল যে কথাগুলো বলবে, এবং তারপর আমি একটু চাইব আমি পূর্ণেন্দুবাবুর কাছেও যাব। পূর্ণেন্দুবাবু এই আলোচনাটাকে আরেকটু বলবেন এবং একটু অন্য ভাষাতে, ইংরেজিতে একটু বলে দেবেন। তারপরে আমরা ফিরে আসব বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয় নিয়ে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ক্লাস 1 এবং 2 এর যে আমার বই, সহজ পাঠকে কেন্দ্র করে তৈরি যে আমার বই, সেটা একটা ইন্টিগ্রেটেড বই। কিন্তু আমরা আলোচনার সময় আমরা যেহেতু রাতুল আরও ডিটেইলে বলবেন, আমি জাস্ট মুখপাত করছি যে যেহেতু আমরা কাম্য শিখন সামর্থ্যের ওপর জোর দিয়ে এটা তৈরি করেছি এই ব্রিজ মেটেরিয়াল, ফলে আমাদের এখন আলোচনার সময় কিন্তু আমরা প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা, অর্থাৎ এক্ষেত্রে বাংলা এবং ইংরেজি, আমরা একটু আলাদা করেই আলোচনা করব। আমরা আমার বইয়ে যেভাবে আছে তা থেকে একটু সরে আমরা এই আলোচনাটা চালাবো। তো আমি একটু রাতুলের কাছে যাব। রাতুল, সাধারণভাবে ব্রিজ মেটেরিয়াল, সেতু শিখন, তার কি বৈশিষ্ট্য এবং কীভাবেই বা তার ক্লাসরুমে ব্যবহার করা যাবে সেটা যদি একটু বলেন। একেবারেই তাই। ঋত্বিক যেমন বলল যে কোভিডের কারণে প্রায় গত 2 বছর বা 2 বছরের অধিক সময় আমাদের স্কুলগুলো ফিজিক্যালি স্টুডেন্টদের আসা প্রায় হচ্ছেই না, এবং প্রাইমারি লেভেলে তো তারা আসেইনি। এবার কথা হচ্ছে, তারা তো পরপর প্রতি বছরে পরের ক্লাসে উঠে এসছে। এইবার তারা যখন ধরে নিচ্ছি একজন 2 এর স্টুডেন্ট, সে 2020-তে ছিল একদম 2 এর শুরুর দিকে, তারপর সে 2021-এ 3-তে চলে এসছে, এবছর সে চলে আসছে 4-এ। এই যে পরপর ক্লাসগুলোতে সে চলে আসছে,
কিন্তু যে মিনিমাম কাম্য সামর্থ্যটা অর্জন করে পরের ক্লাসে আসা উচিত, সেই কাম্য সামর্থ্যটা কি সে অর্জন করতে পারছে? ফিজিক্যালি একটা স্কুলে থেকে যে সামর্থ্য অর্জন করা যায়, ভার্চুয়ালি নানান ব্যবস্থা নেওয়া সত্ত্বেও সেই সম্পূর্ণ সামর্থ্যটা কি অর্জন করা সম্ভব? এ বিষয়ে কিন্তু সংশয় সর্বত্র রয়েই যাচ্ছে। সেই ভাবনা থেকেই কিন্তু আমাদের এই ব্রিজ মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এবার এই ব্রিজ মেটেরিয়ালের মূল প্রেক্ষিতটা আমরা বুঝতে পারলাম। তাহলে প্রশ্ন আসে যে ব্রিজ মেটেরিয়ালটা টেকনিক্যালি কোন কোন কম্পোনেন্টগুলো ব্রিজ মেটেরিয়ালে রাখা হয়েছে। দেখুন, সমস্ত কম্পোনেন্টই ইম্পর্টেন্ট, সেই জন্যই তারা কারিকুলামে স্থান পায়, সিলেবাসে স্থান পায়, টেক্সট বুকে স্থান পায়। কিন্তু এত সত্ত্বেও আমরা দেখেছি কিছু কিছু জিনিস থাকে যেগুলো অপরিহার্য, ভেরি ইন্ডিসপেন্সেবল এক্সপেক্টেড লার্নিং আউটকাম, অপরিহার্য কাম্য শিখন সামর্থ্য। সেই জিনিসগুলো না শিখলে পরের স্টেপে কিন্তু যাওয়াই যায় না। ধরুন ফর অ্যান ইনস্ট্যান্স, আমি যদি যোগ ভালো করে না শিখি আমি কিন্তু গুণ শিখতে পারবো না। আমি যদি বিয়োগ ভালো করে না শিখি আমি কিন্তু ভাগ শিখতে পারবো না। আমি যদি লেটার না শিখি তাহলে আমি ওয়ার্ড পারবো না। আমি যদি ওয়ার্ড না পারি তাহলে আমি সেন্টেন্স পারবো না। ফলে যদি আমার লেটার শেখায় খামতি রয়ে যায়, তার 1 বছর বা 2 বছর পরে আমি যখন সেন্টেন্স লিখতে যাব আমি ন্যাচারালি সেটা পারবো না। তাই আমরা করেছি কি, প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তার আগের বছর দুটোর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাম্য শিখন সামর্থ্যগুলো, যে টপিকগুলো, যে কম্পোনেন্টগুলো, সেগুলোকে আমরা লিস্ট করেছি। এগুলো হচ্ছে তার সেতু পাঠের অংশ। একই সঙ্গে আমরা আরেকটা জিনিসও পয়েন্ট আউট করেছি যে সে এবছর যে ক্লাসটা উঠলো সেই ক্লাসের কোনগুলো ন্যূনতম ফাউন্ডেশনাল জিনিস যেগুলো তার ভিত্তিপাঠ লাগবেই। অর্থাৎ আমরা দুটো জিনিস মাথায় রেখেছি ব্রিজ মেটেরিয়াল করার ক্ষেত্রে: গত 2 বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট কাম্য শিখন সামর্থ্যগুলো, এবং একই সঙ্গে এবছর সে যে ক্লাসে উঠছে সেই ক্লাসের একদম ফাউন্ডেশনাল জিনিসগুলো। এই দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে ব্যালেন্স করে আমরা প্রতিটি ক্লাসের ব্রিজ মেটেরিয়াল তৈরি করেছি। ফর অ্যান ইনস্ট্যান্স, ধরুন ক্লাস 3-র ক্ষেত্রে আমরা 1 আর 2 এর যেগুলো অপরিহার্য কাম্য শিখন সামর্থ্য সেগুলো যেমন রেখেছি, আবার একই সাথে ক্লাস 3-তে যে জিনিসগুলো মিনিমাম জানা দরকার ফাউন্ডেশনাল জিনিস সেগুলোও রেখেছি। এইভাবে আমরা ব্রিজ মেটেরিয়ালটা তৈরি করেছি। ফলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন এই ব্রিজ মেটেরিয়ালটা স্কুল রিওপেন হওয়ার পর ন্যূনতম 100 দিন এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করবেন, তখন কিন্তু খেয়াল করে দেখবেন এই ব্রিজ মেটেরিয়ালের চলনটা কিন্তু আসলে 3টে বছরকে ধরে। যে ক্লাসের ব্রিজ মেটেরিয়াল সেই ক্লাসের সেই একাডেমিক সেশনের, আর গত 2 বছরের একাডেমিক সেশনের মূল অপরিহার্য জায়গাগুলো। তাই এই গোটা এই ওভারআর্চিং ভিউটা কিন্তু আপনার কাছে, এই স্প্যানটা আপনার কাছে ক্লিয়ার হওয়া দরকার। এটা একটা কথা। দ্বিতীয় খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি যখন এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করব সেটা কি আমার রেগুলার সিলেবাস থেকে একদম ডিকনটেক্সচুয়ালাইজড ম্যানারে ব্যবহার করব না। আমাদের রেগুলার সিলেবাসের সাথে কিন্তু কমিউনিকেশন রেখে তার সঙ্গে একটা বোঝাপড়া রেখে কিন্তু এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করব, যাতে স্টুডেন্টের কখনোই না মনে হয় যে এই ব্রিজ মেটেরিয়ালটা আসলে কোনো ডিকনটেক্সচুয়ালাইজড একটা বিষয়, কোনো বিচ্ছিন্ন একটা বিষয়। এটা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন নয়। এই ব্রিজ মেটেরিয়ালটা হচ্ছে সেই স্ট্রাকচারটা, সেই স্ট্র্যাটেজিটা, সেই লার্নিং মেটেরিয়ালটা যা আপনাকে আসলে গত 2 বছরের অপরিহার্য জিনিসগুলোর সাথে এই বছরের সিলেবাসের সামঞ্জস্য রাখতে সাহায্য করবে। কারণ আমরা জানি এই কাম্য শিখন সামর্থ্য তো অর্জন হয় সেই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, একটা সিঁড়ি তারপর আরেকটা সিঁড়ি তারপর আরেকটা সিঁড়ি। আপনি ভেবে দেখুন না, একটা সিঁড়িতে আপনি আছেন, একটা স্টুডেন্ট আছে, সে হঠাৎ করে 2টো সিঁড়ি লাফ দিয়ে তারপরের সিঁড়িতে যেতে গেলে তার কিন্তু সমস্যা হবেই ন্যাচারালি। সেই সমস্যাটা যাতে না হয় সেটাকে স্মুথ রাখার জন্য কিন্তু এই ব্রিজ মেটেরিয়ালটা। এর সঙ্গে তৃতীয় যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মূল্যায়ন। এই ব্রিজ মেটেরিয়ালটার উপর কিন্তু তার সেই স্টুডেন্টের মূল্যায়ন হবে, এবং এই মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ব্রিজ মেটেরিয়ালটা খুব গ্রেডেড ম্যানারে এগিয়েছে তো, ভীষণ স্টেজ ওয়াইজ এগিয়েছে তো। আপনিও দেখবেন এই ব্রিজ মেটেরিয়ালে অনেক অ্যাক্টিভিটিও দেওয়া আছে,
বিভিন্ন নমুনা অ্যাক্টিভিটি দেওয়া আছে। সেই অ্যাক্টিভিটিগুলোকে কাজে লাগিয়ে আপনি নিয়মিত স্টুডেন্টদের মূল্যায়ন করবেন, যাতে আপনার পক্ষে বোঝা সুবিধা হয় যে এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করে সে গত 2 বছরের ইন্ডিসপেন্সিবল এক্সপেক্টেড লার্নিং আউটকামগুলো যেমন সে তাতে ইকুইপড হচ্ছে, তার সঙ্গে এই বছরের যেগুলো ফাউন্ডেশনাল কম্পোনেন্ট তার মধ্যে চলে আসছে। অর্থাৎ আমরা খুব গ্রেডেড ম্যানারে এই ব্রিজ মেটেরিয়ালটা রেখেছি, এবং এই গ্রেডেড ব্যানারে রাখার জন্য প্রত্যেকটা স্তরের ছোট ছোট স্তরের পর ছোট ছোট ক্যাপসুলের পর কিন্তু আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিগুলো আছে। সেই অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড যে সে আগের স্টেজ থেকে এই স্টেজে আসার জন্য যথেষ্ট দক্ষ হয়েছে কিনা। এই 3টে বিষয় তাহলে একটু আপনারা কাইন্ডলি খেয়াল রাখবেন। এক হচ্ছে এই ব্রিজ মেটেরিয়ালটা আমরা গত 2 বছরে সবচেয়ে ইম্পর্টেন্ট অপরিহার্য কম্পোনেন্টগুলো, আউটকামগুলো, টপিকগুলো যেমন রেখেছি, তার সঙ্গে যে বছরের যে একাডেমিক সেশনে সে উঠলো সেই ক্লাসের ফাউন্ডেশনাল কম্পোনেন্টটা রেখেছি। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করার সময় আমাদের যে রেগুলার সিলেবাস আছে সেই রেগুলার সিলেবাসের সাথে কিন্তু কমিউনিকেট করে সেটাকে ব্যবহার করা হবে, যাতে কখনোই মনে না হয় যে ইট হ্যাজ বিন ট্রিটেড ইন অ্যান আইসোলেটেড ম্যানার। এবং আপনারা যখনই স্কুল রিওপেন করবে, এটা অন্তত প্রথম 100 দিন তো এটা ব্যবহার হবেই, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আরও কিছুদিন ব্যবহার করলে স্টুডেন্টদের উপকার হবে, তাদের কাম্য শিখন সামর্থ্যগুলো অর্জন করতে সুবিধা হবে, আপনারা সেই মতো ব্যবহার করবেন। আর যে তৃতীয় পয়েন্টটা বলছি সেটা হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে আমরা যেই মেটেরিয়ালটা করেছি প্রত্যেকটা ছোট ছোট অংশের পরেই দেখবেন অনেক অ্যাক্টিভিটি আছে, এবং ওই ধরনের অ্যাক্টিভিটি আপনি নিজেও ডেভেলপ করতে পারবেন। এই অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে হেল্প করবে মূল্যায়ন করতে, আপনাদেরকে বুঝতে যে সে প্রতিটা স্টেজ কিন্তু মসৃণভাবে পার হয়ে পরের স্টেজে গ্রেডেড ম্যানারে উঠছে কিনা। এই কটা জিনিস যদি একটু খেয়াল রাখা যায়, তাহলেই কিন্তু আমাদের পক্ষে সবাই মিলে যে খামতিটা, যে লার্নিং গ্যাপটা হয়ে থাকতে পারে বলে আমরা সংশয় প্রকাশ করছি ডিউরিং দিস প্যান্ডেমিক, যে তারা ফিজিক্যালি স্কুলে আসতে পারেনি, সেই খামতিটা কিন্তু পূরণ করা সম্ভব হবে বলে আশা রাখছি। আমি আমার কলিগ ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জিকে অনুরোধ করব এর সাথে একটু অ্যাড অন করতে, এবং আর ওনার যেটা মনে হবে বলাটা আর একটু বললে আপনাদের বুঝতে সুবিধা হবে, কাজটা করতে সুবিধা হবে, উনি কাইন্ডলি অ্যাড অন করুন। থ্যাংক ইউ রাতুল। ঋত্বিক যেটা শুরুতেই বলছিল যে আমার কাজটা মূলত কিন্তু ঋত্বিক এবং রাতুল যে কথাগুলো বলেছে তারই একটা ইংরেজি তর্জমা করা। ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ফ্রি ভার্বাল ট্রান্সলেশন, এবং যাতে আপনাদের বুঝতে, যারা ডিরেক্টলি বাংলা স্পিকিং নন তাদের বুঝতেও সুবিধা হয়, আমার কিন্তু কাজটা করার সেটাই লক্ষ্য। সো what they both have said is that the bridge material was born out of a dire necessity, of a huge necessity, a necessity that had been precipitated by the COVID-19 pandemic, and which is varying from one virus to another as we walk into the 22nd century actually. So, and due to this pandemic, the schools have been closed for a long period of time now, over 2 years. And though there have been major initiatives on the part of the school education department, the PBSSM, to rope in students from class 6 to class 12, there have not been much work done to further the cause of learning for the students from pre-primary to class 5. Now, one of the things that we must accept is that though there have been online classes, and I do not have the courage to denigrate the efficacy of online classes, but I also have the common sense to feel that online classes for class 1 to 5 may not be as efficacious as it is for the children or for the students of higher age levels. There have been online classes. In some remote areas there have been difficulty
in taking these online classes. Some local initiatives have been taken, and we do recognize those initiatives. But whatever the initiatives, whatever the efficacy of the online classes, it cannot be gainsaid that there is no learning gap among students. On the other hand, it needs to be understood from the teacher's point of view, from our point of view, that the students are suffering from certain learning gaps. And for these little children, for the students of pre-primary to class 5, often, more often than not, they are not able to understand that they have learning gaps. And once they remain ignorant of the fact that they have remained ignorant, the danger is more. They don't know they have the learning gaps. In order to ameliorate these learning gaps, to decrease these learning gaps, as Ratul and Ritik were saying, this bridge material have been brought forth under the initiative of the School Education Department, Government of West Bengal, the PBSSM, and the West Bengal Board of Primary Education. The main focus of the bridge material, the main thrust area, is to decrease the learning gap. And what are we meaning by this word learning gap? Learning gap refers to the idea that a particular student belonging to a particular class or a particular standard must have learned some knowledge about some concept or idea. When that concept or idea has not been learned by the student, that creates the learning gap. It's a gap between what is expected and what is real in terms of learning, and that is what the learning gap is all about. Now, the bridge materials, what it does is it tries to decrease the learning gap, to minimize the learning gap, but in what way? The process in which these bridge material have been designed is that we have picked out, we have chosen the indispensable learning outcomes. The indispensable learning outcome would mean those learning outcomes without which it is impossible for a student of a particular class to graduate to the next class level. For instance, as Ratul was saying, giving an example, that if we do not learn addition, we cannot go into the concept of multiplication. Or if we do not have an idea of subtraction, it is impossible for us to have the slightest hold on the concept of division. It is on these indispensable learning outcomes that the bridge materials have been built. You are well aware that in classes 1 and 2, we have an integrated book. But in case of the bridge material, we have gone for subject areas simply because in an integrated book, what we are looking at are abilities, and abilities constitute different learning outcomes. In order to bring out that learning outcome related to a particular subject area, we have designed the bridge materials for particular subject areas, so that for a student of class 1 or a student of class 2, the abilities can be easily got hold of.
Once they know the outcome constitutes the abilities. And once they know those indispensable learning outcomes, they will be able to get hold of the abilities. Now, these bridge material from classes 1 to 5, they perform on two axes, on two premises actually. One, they work on the indispensable learning outcome, which is necessary for the student, say a student of class 2, moving up the school ladder into class 3, without knowing much about class 1 and 2 of what has happened there. And he or she suddenly finds himself in class 3, separate textbooks, integration all lost. Now, at that time, what we have tried is provide that student with the indispensable learning outcomes of classes 1 and 2, as well as the foundation of class 3. And it is in this reinforcement of indispensable learning outcomes and foundational materials, the merger of both, that has created the bridge material. It is to be taken note of that the bridge materials are to be used, technically used, for the first 100 days in classroom. Mind you, it's not the first 100 days of an year, it's the first 100 days of an academic calendar. So, these bridge materials will be used for the first 100 days, but if necessary, the bridge materials can be used for a longer duration of time. It will be used as long as the teachers will feel confident that their students are in control of the indispensable learning outcome of the previous classes. The bridge materials are not to be transacted in classroom as a standalone material. It is to be transacted along with the textbook. And therefore, it may happen that a particular concept in the bridge material may come up again when we are in the third summative area, and that is far away from the 100 days zone. So that may happen. So we must be quite flexible in this, that not that it's strictly 100 days. It can move beyond 100 days as and when required. The next point is that the teachers must be aware of the fact that the bridge materials use both the components of indispensable learning outcome and foundational learning, and that is how they will negotiate their students. And finally, the bridge materials will be evaluated. They lend themselves to evaluation. On the bridge materials, and the bridge materials have activities. There are two types of activities actually. One type of activity comes after each section, and then there is a collection of activities that comes after, say, 3 or 4 sections taken together. So the bridge materials has activities that will help you to evaluate your students, judge whether your students are in complete control of the indispensable learning outcome. Are they ready to fly off in the present class? And if they are, the bridge material is a success. So the evaluation given in the bridge material section will also come in handy to teachers to understand the progress of their students with respect to each subject. Now, coming to the subject, I will
request Ritik to take up the subject area from Bangla as first language, and then we can move ahead with English as second language later on. Ritik. ধন্যবাদ পূর্ণেন্দুদা। আমরা শুরু করছি একদম আমাদের প্রথম ভাষা বাংলা এবং সেটা কিভাবে আমরা ভেবেছি এই ব্রিজ মেটেরিয়ালের ক্ষেত্রে। প্রথম যেটা বলবার সেটা হচ্ছে যে একবারে এই যে ক্লাস 1 টু একদম ফাউন্ডেশন লেভেল, মানে একদম বুনিয়াদি যে স্তর, সেখানে ব্রিজ মেটেরিয়ালের কাজ এবং সাধারণভাবে তাদের পড়তে শেখার বা লিখতে শেখার যে কাজ, এই দুটোর মধ্যে খুব ফারাক থাকে না। আমি এইটা এইভাবে বলবো যে ধরা যাক আমরা যদি এই মহামারী বা এই পরিস্থিতি না আসতো, তাহলে ক্লাস 1-এ বা 2-তে বা 3 বা 4 বা 5-এ তাদের কি কি শেখার কথা ছিল। আপনারা জানেন যে ক্লাস 1-এর ক্ষেত্রে সেখানে তার বর্ণ চেনা, বাংলা বর্ণ চেনা, এবং সেই বর্ণ চেনার পর সেই বর্ণগুলোর সঙ্গে মাত্রা বা স্বরচিহ্ন এগুলো যোগ করা, তারপর তাই দিয়ে শব্দ তৈরি, শব্দ সাজিয়ে বাক্য লিখতে পারা, এবং এই ক্লাস 1-এর একেবারে শেষে সে যখন পৌঁছবে তখন যুক্ত ব্যঞ্জনহীন শব্দ দিয়ে সে কয়েকটি বাক্য লিখতে পারবে। এই ছিল তার ক্লাস 1-এর একেবারে ক্লাস 1-এর শেষে সে এইটা সে শিখতে পারবে। ক্লাস 2-এর ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন চলে এলো, যুক্ত ব্যঞ্জন শিখছে, যুক্ত ব্যঞ্জন দিয়ে তৈরি শব্দ সে এখন পড়তে পারছে, সে সেই শব্দের মানে বা সেটা লিখতে পারছে, তারপর শব্দ সাজিয়ে, যেমন পরের যে জার্নিটা, শব্দ সাজিয়ে বাক্য সে লিখতে পারছে। এবং ক্লাস 2-এর শেষে সে যে কোনো রকমের টেক্সট, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন যুক্ত বাহীন যে কোনো রকমের টেক্সট সে পড়তে পারে। অবশ্যই তার বয়স অনুযায়ী খুব বড় বাক্য নিশ্চয়ই নয়, বা খুব কঠিন ভাবযুক্ত বাক্যও নিশ্চয়ই নয়, কিন্তু সে যে কোনো রকমের বাক্য সে পড়তে পারছে, যে কোনো রকমের টেক্সট সে পড়তে পারছে, পড়ে বুঝতে পারছে, এবং কিছু একটা বিষয় নিয়ে বা কোনো প্রশ্নের উত্তর সে 3-4 লাইন 5 লাইন সে লিখতে পারছে। ক্লাস 2-এর ক্ষেত্রে, অর্থাৎ যখন সে যুক্ত ব্যঞ্জন সে শিখে নিচ্ছে, তারপরে বেশ কিছু টেক্সট আছে তার বয়স উপযোগী, সেই টেক্সটগুলোও সে পড়তে পারবে, পড়ার কথা। এখন 1 এবং 2 এইটাকে আমি একটু আলাদা করছি এই কারণে, কারণ এখানে সে কিছু কিছু জিনিস শিখছে। যেমন সে প্রথমে বর্ণ চিনছে ক্লাস 1-এর ক্ষেত্রে, তেমনি ক্লাস 2-তে এসে সে নতুন করে শিখছে যুক্ত ব্যঞ্জন। এখন ধরুন কেউ ক্লাস 2-তে, সে ক্লাস 2-তে আছে, তাহলে তার তো যদি ক্লাস 1 সে স্কুলে না গিয়ে থাকে, এবং প্রি প্রাইমারিও, যদিও প্রি প্রাইমারিটা অনেকটা স্কুল রেডিনেস প্রোগ্রাম, ওখানে একেবারে নতুন জিনিস সে শিখছে না, সে নিজেকে তৈরি করছে, তার পেশি, তার মস্তিষ্ক, তার আবেগ ইত্যাদি দিয়ে সে তৈরি হচ্ছে স্কুলের জন্য, পরবর্তী দিনগুলোর জন্য। আমি সেটাকে একটু সরিয়ে রাখছি, রেখে আমি যদি একদম ক্লাস 1 ধরি, তাহলে ধরে নিতে হবে যে সে বর্ণই চেনে না। সুতরাং ক্লাস 2-এর যে ছাত্র বা ছাত্রী, তার জন্য যে ব্রিজ মেটেরিয়ালটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু বর্ণ চেনানোর কাজ এবং ওই যুক্ত ব্যঞ্জনহীন শব্দ তৈরি, অর্থাৎ বর্ণ চিনছে, তার সঙ্গে স্বরচিহ্নগুলো সে যোগ করছে, যোগ করে করে সে ছোটো ছোটো শব্দ তৈরি করতে পারছে। এই কাজগুলোকে আমরা ইন্ট্রোডিউস করছি। অর্থাৎ ক্লাস 2-তে যে, এখন ক্লাস 2-তে যে মানে উঠে আছে, তার জন্য যে ব্রিজ মেটেরিয়াল, তাতে কিন্তু রয়েছে ক্লাস 1-এর এই জিনিসগুলো। এবং যখন সে ক্লাস 3-তে যাবে, বা ক্লাস 3-র যে ব্রিজ মেটেরিয়ালটা তৈরি হয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই এই বর্ণচেনা থেকে শুরু করে যুক্ত ব্যঞ্জন সঙ্গে পরিচয় করানো, এবং ওই যে ক্লাস 2-এ যে টেক্সট অংশ আছে, অর্থাৎ টেক্সট পড়বার যে অভ্যেস, রিডিং হ্যাবিট, এবং সেটা পড়ে বোঝা এবং ছোট ছোট প্রশ্নের উত্তর করা, এই সবগুলোকে মিলিয়েই কিন্তু ক্লাস 3-র ব্রিজ মেটেরিয়াল। অর্থাৎ ক্লাস 3-এর ব্রিজ মেটেরিয়ালের ক্ষেত্রেও শুরু হচ্ছে সেই বর্ণচেনা দিয়েই। এখন এখানে একটা সমস্যা হতে পারে যে বর্ণচেনা তো তার আমার বইতেই আছে,
আমার বই এক ধরনভাবে এক প্যাটার্নে আমরা এগিয়েছি বর্ণ চেনানোর ক্ষেত্রে, তাহলে সেটারই আর একটা রিপিটেশন বা সেটাই আবার আমরা ব্রিজ মেটেরিয়ালের ক্ষেত্রে নিয়ে আসছি, এটা আলাদা করে না করে আমরা তো বলেই দিতে পারতাম যে আমার বইয়ের এত পাতা থেকে এত পাতা দেখে নিলেই সেটা মিটে যায়, কিন্তু সেটা মেটে না। তার কারণ হচ্ছে আমার বইয়ের যে চলন, ইন্টিগ্রেটেড বই হওয়ার কারণে সেই চলনের সঙ্গে যখন আমরা শুধুমাত্র প্রথম ভাষার যে সমস্ত দক্ষতাগুলোর প্রতি আমরা ফোকাস করছি, তখন আমরা সেটাকে একটু আলাদা করে এবং একেবারে সেইটুকুকে নিয়েই আমরা কাজ করেছি যাতে খুব দ্রুত, এইটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা এর আগে আলোচনা হয়েছে, যে একটা গোটা ক্লাসের 1 বছরের জিনিসকে তাকে 3 মাস, মোটামুটি 3 মাস এই সময়ের মধ্যে নিয়ে আসা, সেই জন্যই এই ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিটা পাল্টে গেছে। অর্থাৎ ক্লাস 1-এ থাকলে সে যেভাবে বর্ণ চিনত, ক্লাস 3-তে বসে ক্লাস 1-এর জিনিসটা করবার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটু অন্য রকমের স্ট্র্যাটেজি লাগে। ব্রিজ মেটেরিয়াল সেই জায়গাটাকে ধরার চেষ্টা করেছে। এবং তারপরে যখন ক্লাস 3 বা যখন সে ক্লাস 4 বা 5-এ, তখন 3 এবং 4-এর যে টেক্সট, সেই টেক্সট পড়বার জন্য তার যে দক্ষতাগুলো দরকার সেইগুলোও আবার আমরা ফিরিয়ে এনেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লাস 2-এর পর ভাষার কাঠামোর দিক থেকে সে নতুন কিছু শিখছে না। অর্থাৎ ক্লাস 3-এর যে টেক্সট, 4-এর যে টেক্সট, এমনকি তাকে যদি 6-এর একটা টেক্সট দেওয়া যায়, তার সেটা পড়তে পারার কথা। হয়তো তার যে সাবজেক্ট, অর্থাৎ তার যে বিষয়, সেইটা হয়তো তার ক্ষেত্রে কঠিন হতে পারে, বা বাক্যগুলো অনেক বড় হয়ে যেতে পারে, বাক্যের প্যাটার্ন সেখানে অনেক বেশি জটিল হয়ে যেতে পারে, কিন্তু তার পড়তে অসুবিধা হওয়ার কথা নয়। সেই জন্যই ক্লাস 2-এর পর ক্লাস 3 এবং ক্লাস 4 সেখানে টেক্সট নিয়ে অবশ্যই কাজ করেছি, কিন্তু বারবার ফিরিয়ে আনা হয়েছে এই ক্লাস 2 পর্যন্ত যে বিষয়গুলোর কথা বললাম সেগুলোকেও। এবং এক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন রকমের শব্দছক হতে পারে, সেটা বিভিন্ন প্রশ্নের উত্তর করানো, কম্প্রিহেনশন প্যাসেজ, প্রচুর আমরা প্যারাগ্রাফ ব্যবহার করেছি তার এই জিনিসটাকে ড্রিল করানোর ক্ষেত্রে। এরকম নানা রকমভাবে আমাদের এই ব্রিজ মেটেরিয়ালটা তৈরি হয়েছে। অর্থাৎ মাথায় রাখতে হবে ক্লাস 2 পর্যন্ত যে ধরন, তার জন্য একরকম, সেটা ক্লাস 3 এবং 4-এও চলে এসছে। আবার 3 এবং 4 থেকে যখন গেছে, আপনারা জানেন যে 3 থেকে আমাদের ক্লাস 8 পর্যন্ত সমস্ত বাংলা বই, মানে মূলত যেটা টেক্সট বই, সেটা ভাবমূল নির্ভর। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে থিম নির্দিষ্ট আছে এবং সেই থিমের ওপরে সেই টেক্সটগুলো রাখা হয়েছিল। ফলে যখন আমরা ব্রিজ মেটেরিয়াল তৈরি করেছি, আমরা অবশ্যই থিমটাকে খুব জোর দিতে পারিনি, কারণ আমরা বিষয়ের চাইতেও তার দক্ষতাগুলোর ওপরে জোর দেওয়ার চেষ্টা করেছি, কাঠামোটা সে রপ্ত করতে পারছে কিনা তার ওপর জোর দেওয়ার চেষ্টা করেছি। ফলে বিষয় সেখানে আছে, কিন্তু একটু কম, সাধারণ ক্লাসের মানে সাধারণ সময়ের তুলনায় একটু কম। এর ফলে আমরা ভাবমূলগুলোকে নিয়ে কাজ করলেও অনেক বেশি পরিমাণে আমরা চেষ্টা করেছি টেক্সটকে ব্যবহার করতে তার এই দক্ষতাগুলোর তৈরির জন্য। এই প্যাটার্নটা ক্লাস 4 অবধি, কারণ ক্লাস 4-এর পর ক্লাস 5 একটা 5 আমরা যদিও 1 থেকে 5-এর কথা বলছি, কিন্তু আমরা খেয়াল করবেন যে 5-এ যখন আমরা ব্রিজ মেটেরিয়াল বানাচ্ছি, তখন আমাদের ফর্মুলা অনুযায়ী সেটা 3 এবং 4-কে মাথায় রেখে করা। 3 এবং 4-কে মাথায় রেখে যখন আমরা করতে যাচ্ছি, তখন এর চলনটা অনেকটাই আপার প্রাইমারির মতন সেক্ষেত্রে হয়ে গেছে। এবং ক্লাস 5-এর ক্ষেত্রে ব্রিজ মেটেরিয়ালের ক্ষেত্রে এসে গেছে বাংলা টেক্সটের পাশাপাশি ব্যাকরণের প্রসঙ্গ। আমি এই যে 5 যে একটু আলাদা, আমার 1 থেকে 4-এর চলন তার সঙ্গে 5-এর চলন যে একটু আলাদা, এই 5 নিয়ে আমি কথা বলবো আমাদের রুদ্রশেখর সাহাকে। আপনারা শুনছেন যেটা ঋত্বিক বলেছেন এতক্ষণ, যে এটা তো খুব স্পষ্ট বইগুলোর চলনের সঙ্গেই, যে প্রথম শ্রেণীতে যেখানে যুক্তব্যঞ্জনহীন শব্দ এবং দ্বিতীয় শ্রেণীতে যুক্তব্যঞ্জন সহ
এবং দ্বিতীয় শ্রেণী থেকেই সে এই পঠনে অভ্যস্ত। তার বয়স, তার রুচি এবং তার প্রবণতা অনুযায়ী সে ছোট বড় বাক্য সে পড়তে পারছে এবং লিখতে পারছে। এবং যে ভাবমূলের কথা ঋত্বিক বলেছেন, যে তৃতীয় শ্রেণীতে যেখানে প্রচলিত গল্পকথার জগৎ বা চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে সেটা রোমাঞ্চকর অভিযান এবং খেলার জগৎ, পঞ্চম শ্রেণীতে এসে সেটা রূপময় প্রকৃতি এবং কল্পনা। এতদিন সে যা পড়েছে চতুর্থ শ্রেণী পর্যন্ত, তার যে বাংলা বিষয়ের পঠন পাঠন, এতে তো শুধুমাত্র তার বর্ণ চেনা, সেই বর্ণ লেখা বা যুক্তব্যঞ্জন সহ শব্দর সঙ্গে পরিচিতি বা তার প্রয়োগ নয়, সহজ পাঠকে কেন্দ্র করে আমার বই দুটো তৈরি। এই সহজ পাঠের মধ্যেই কিন্তু তার সাহিত্য রসের একটা দীক্ষা সে একেবারে ছোট বয়স থেকেই অর্জন করেছে, যেটা বহুমাত্রিকভাবে পঞ্চম শ্রেণীর বইয়ে এসে ধরা দিয়েছে। শুধু বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনায় এই প্রচলিত গল্পকথার জগৎ বা রোমাঞ্চকর অভিযান, খেলার জগৎ বা রূপময় প্রকৃতি ও কল্পনার সূত্রে সে পড়ছে না, এই যে ভৌগোলিক যে বৈচিত্র্য বাংলার, সে সম্বন্ধেও সে পরিচিত হচ্ছে। পঞ্চম শ্রেণীতে যখন সে রাভা লেপচাদের ভাঁড়ার থেকে গল্প বা গান পড়ছে, তার আগে চতুর্থ শ্রেণীতে তার পড়ে আসার কথা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, সেটা একটা জাপানি লেখকের লেখা, বা তর্জমা পড়ছে, অনুবাদ, এই তেতসুকো করুয়ানাগির লেখা পড়ছে। আবার পঞ্চম শ্রেণীতে সে লিয়ারের লিমেরিক পড়ছে। পঞ্চম শ্রেণীতে যখন সে বৃষ্টি পড়ে টাপুর টুপুর বা ঝড়ের মতো কবিতা পড়ছে, সে বহুদিন আগে সহজ পাঠে যে এই বাদল মেঘের ঘন ঘটা আকাশ কি রঙে সেজেছে এবং যে ঋতু পরিবর্তনের আভাস, এই চলনটা কিন্তু আরম্ভ হয়েছিল সহজ পাঠ থেকেই, যেটা তারপরে তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে বিভিন্ন গল্প কবিতার মধ্যে দিয়ে এসেছে। সুন্দরবনের প্রসঙ্গ এসেছে মধু আনতে বাঘের মুখে এই ধরনের রচনায়, বা স্বাধীনতা যেই সময়ে ক্যালেন্ডার অনুযায়ী যদি আমরা বিষয়গুলোকে সাজাই, যে পঞ্চম শ্রেণীতে যখন মাস্টার দা বা মুক্তির মন্দির সোপানো তলে এই ধরনের লেখা বা গান সে পড়বে, বা চল চল চলের মতো কবিতা পড়া হবে, তারই সঙ্গে সাযুজ্য রেখে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সে যা পড়েছে সেই প্রসঙ্গগুলো এই পাঠ বিনিময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আলোচিত হবে। এবং রাতুলের আলোচনাতেও সেটা ধরা পড়েছে, ঋত্বিক আগে বলেছেন, পূর্ণেন্দুদার আলোচনাতেও এসেছে, যে প্রতিটি পাঠের শেষে সেই পাঠ সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে, এবং একেবারে শেষে ধারাবাহিকভাবে মূল্যায়নের জন্য নির্দিষ্ট প্রশ্ন কাঠামো মেনেও কিন্তু সেখানে প্রশ্ন তৈরি করা হয়েছে। ব্যাপারটা এরকম নয় যে প্রথম 100 দিনই এটার চর্চা চলবে। দেখা যাবে যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সময়ও এই যে প্রশ্নের বিপুল সম্ভার বইয়ের শেষে বা বিভিন্ন পাঠের শেষে দেওয়া রয়েছে, বারবার সেখানে ফিরে আসার ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং যদি বাংলা বইগুলোর দিকে পাতা, মানে বইয়ের যে পাতাগুলোর দিকে খেয়াল রাখেন, সেখানে দেখবেন যে আমরা যখনই কোনো চ্যাপ্টার বলুন বা কোনো অধ্যায় যখন আমরা শুরু করছি, সেখানে আমরা একেবারে ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে ব্রিজটা কার সঙ্গে কার হচ্ছে, কি কোন জায়গায় থেকে কোন জায়গায় তাদের পৌঁছে দেওয়া হচ্ছে, সেটা একেবারে স্পষ্ট করে বলা আছে, দেখানো আছে। এবং তার সঙ্গে এটাও বলা আছে যে কোন কারণে, কোন দিক থেকে লেখকের সঙ্গে একই লেখকের লেখা ক্লাস 3-তে আছে, সেটা 5-এ সেই লেখকের সূত্রে মিল নাকি বিষয়ের সূত্রে মিল, সেটাও কিন্তু খুব স্পষ্ট করে সেখানে বলা আছে। যেমন আপনারা জানেন যে আমাদের থিম যাই হোক না কেন, আমাদের একটা চ্যাপ্টার থাকে সবসময়, সেটা স্বাধীনতা আন্দোলন, দেশাত্মবোধক, সাহিত্য, এই নিয়ে।
এবং সেটা কিন্তু সবসময় প্রতিটা ক্লাসের ব্রিজ মেটেরিয়ালেই এই জায়গাটা কিন্তু রাখা আছে এই একইভাবে। এবং কখনো ধরুন নদী, শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা আছে ক্লাস 3-তে, এবং তার সঙ্গে হয়তো অন্য ক্লাসে নদী সংক্রান্ত আরও কোনো লেখা আছে। এই 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 যে নদীর যে বিচিত্র রূপ এবং নদীকে বিচিত্রভাবে দেখার যে আমাদের ঐতিহ্য আমাদের বাংলা সাহিত্যে, সেটাকেও আমরা ওইভাবে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা যেটা করার চেষ্টা করেছি একেবারে এক কথায় বললে এরকম দাঁড়ায় যে সে যে 2 বছর সে স্কুলে যেতে পারলো না, সেই 2 বছরে তার যে অপরিহার্য যে অংশ, যে অপরিহার্য শিখন সামর্থ্য তার অর্জন করার কথা ছিল, আমরা সেদিকে যেমন নজর দিয়েছি, শুধু সেদিকে নজর দিয়ে আমরা থামিনি। আমরা এই অবকাশে আমরা চেষ্টা করেছি যে ভাষা এবং সাহিত্যের যেগুলো খুব বেসিক জায়গা, সেগুলো একই সঙ্গে এর সঙ্গে জুড়ে দিতে, যাতে করে সে তার নিজের ক্লাস এবং পরবর্তী ক্লাসে যখন সে বাংলা নিয়ে বাংলা পড়বে, তার যেমন ভাষার দিক, তার যেমন ভাষার গঠনের দিক সম্বন্ধে সে তার পড়তে বা তার এগোতে কোনো অসুবিধা যেমন হবে না, তেমনি সাহিত্যের যে দিকটা সেটাও কোথাও যাতে ক্ষুণ্ণ না হয়। আমরা প্রথম ভাষার পরেতে আমরা যাব এবার ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে। এখানে ইংরেজির আলোচনায় রাতুল এবং পূর্ণেন্দুবাবু আছেন। আমি দুজনকে অনুরোধ করব এই আলোচনাটা চালানোর জন্য। ধন্যবাদ ঋত্বিক। ঋত্বিক ওর আলোচনার শুরুতে একটা খুব কথা স্পেসিফিক্যালি বলেছে। আলোচনায় রাতুল এবং পূর্ণেন্দুবাবু আছেন। আমি দুজনকে অনুরোধ করব এই আলোচনাটা চালানোর। ধন্যবাদ ঋত্বিক। ঋত্বিক ওর আলোচনার শুরুতে একটা খুব কথা স্পেসিফিক্যালি বলেছে যে আমাদের ক্লাস 1 আর 2 এর এই ব্রিজ মেটেরিয়ালের যে চলন, সেটা কিন্তু 3, 4, 5 এর থেকে আলাদা। কেন আলাদা? কারণ আমাদের যে রেগুলার আমার বই প্রথম শ্রেণী বা আমার বই দ্বিতীয় শ্রেণী, সেটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড বুক, এবং সেই ইন্টিগ্রেটেড বুকের যে চলন হবে আর যেখানে সেপারেট বুক রয়েছে তার চলনটা আলাদা হতেই হবে। দেয়ারফোর আমাদেরও ক্লাস 1, 2 এর যে ব্রিজ মেটেরিয়াল হয়েছে তা কিন্তু 3, 4, 5 এর থেকে আলাদা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ঋত্বিক এটাও উল্লেখ করেছে যে এমন তো মনে হতেই পারতো যে গত 2 বছরের ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার, তাহলে এই আগের 2 বছরের বইগুলোই আরেকবার যদি দেখিয়ে নেওয়া যেত। এখানে একটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই যে এই ব্রিজ মেটেরিয়ালকে কিন্তু আমরা বলছি যে অ্যাক্সেলারেটেড লার্নিং প্যাকেজ। কেন অ্যাক্সেলারেটেড বলছি? দেখুন, আমরা গত 2 বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট লার্নিং আউটকাম বা টপিক বা কম্পোনেন্টের কথা বলছি, কিন্তু আমাদের তো গত 2 বছরের লার্নিং আউটকামগুলো অ্যাচিভ করার জন্য 2 বছরের 24 মাস সময় পাচ্ছি না। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আমরা 100 দিন বা তার একটু কম বেশি দিনটাকে প্রাথমিকভাবে চেষ্টা করব তার মধ্যে ব্যাপারটা করার, প্রয়োজনে আর একটু বেশি সময় লাগবে। ফলে 2 বছরে যে জিনিসগুলো পড়া হতো তা সেই শিখনের যে চলন হতো, আর সেটা যখন 3, 3.5 মাস সময়ের মধ্যে করে নেওয়ার কথা ভাবছি, তার চলন কিন্তু এক হতেই পারে না। তাই আপনারা ব্রিজ মেটেরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন এই যে কম্পোনেন্টগুলোকে আমরা ডিজাইন করেছি, আমরা যে মেটেরিয়ালটাকে ডেভেলপ করেছি, তার যে সজ্জাটা, তার যে পরপর রাখাটা, এটা কিন্তু আলাদা, এবং সেই সজ্জাটাই, সেই ডিজাইনিংটা কিন্তু আপনাকে গাইড করবে যে আপনিও কিভাবে এগিয়ে যাবেন। এটা 1 নম্বর কথা। 2, আমরা 1, 2 এর বইয়ের ক্ষেত্রে সেটা যেহেতু একেবারে ফাউন্ডেশনের দিকটা, আমরা অনেকবার একই জিনিস হয়তো রিইনফোর্স করার জায়গা পেয়েছি, পুরো একদম সেপারেটলি প্রত্যেকটা টপিক হয়তো অনেকবার রিইনফোর্স করার জায়গা পেয়েছি। এই ব্রিজ মেটেরিয়ালের ক্ষেত্রে হয়তো একটা জিনিসকে বা একটা টপিককে বা একটা কম্পোনেন্টকে একবার আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটা একবার রিইনফোর্স করেছি, তারপর হয়তো তার একটু পরে গিয়ে 3-4টে জিনিসকে একসঙ্গে নিয়ে আরেকবার রিইনফোর্স করেছি, যাতে এই মেটেরিয়ালের মুভমেন্টটা কিন্তু স্পাইরাল হতে পারে। সেই জিনিসটাও একটু কাইন্ডলি আপনারা খেয়াল রাখবেন। এবং দেখবেন 1, 2 এর ক্ষেত্রে আমরা যেভাবে এগিয়েছি, 3, 4, 5 এর ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা অনেকটা তফাতে গেছি। কিভাবে তফাতে গেছি? 1, 2 তে এক একটা এলিমেন্ট, এক একটা কম্পোনেন্ট একটার সাথে রিইনফোর্স হতে হতে এগিয়েছে, আর 3, 4, 5 এ কিন্তু আমরা দেখবেন গ্রামার ভোকাবুলারির জায়গাটা একটা পার্ট করেছি, আমরা রাইটিংটা করেছি, আমরা কম্প্রিহেনশনটা করেছি। অর্থাৎ 1, 2 তে
যখন আমার বইয়ে যেটা তার রেগুলার সিলেবাসে 3টে সাবজেক্ট একসাথে ইন্টিগ্রেটেড হয়ে থাকতো, এক্ষেত্রে ব্রিজ মেটেরিয়ালের ক্ষেত্রে 1-2 এর ক্ষেত্রে আমরা ইংলিশের মধ্যেই বিভিন্ন কম্পোনেন্টকে কিন্তু ইন্টিগ্রেট করে রেখেছি। আর 3-4-5-এ গিয়ে কিন্তু আপনি সুস্পষ্ট ভাগটা দেখতে পাবেন যে গ্রামার ভোকাবুলারিটা কোন পার্টে কিভাবে করানো হয়েছে, তার রাইটিংয়ের পার্টটা কিভাবে করানো হয়েছে এবং তার কম্প্রিহেনশনের পার্টটা কিভাবে করানো হয়েছে। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট মানে বলে রাখছি এবং আপনারাও কাজ করতে গিয়ে বুঝতে পারবেন, আমরা কিন্তু ব্রিজ মেটেরিয়ালে একটা বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ নিয়েছি। কারণ যেহেতু প্যান্ডেমিকের কারণে গত 2 বছরে তার ফিজিক্যালি স্কুলে আসাই হয়নি প্রায়, তাই এক্ষেত্রে আমাদের যদি পুরো ব্রিজ মেটেরিয়ালটাই তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা তার টার্গেট ল্যাঙ্গুয়েজে করা হতো, তার জন্য কিন্তু একটা ব্যারিয়ার হতে পারত। সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড খুব জুডিশিয়াসলি তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি খেয়াল করে দেখবেন যে তার মেটেরিয়ালের শুরুর দিকে যতটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা আছে, উইথ দ্য প্যাসেজ অফ টাইম যখন কন্টেন্টটা এগিয়েছে, মেটেরিয়ালটা এগিয়েছে, তার কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা উইথড্র করা হয়েছে গ্র্যাজুয়ালি। অর্থাৎ এই যে ইনক্লুশন অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেন তার জন্য কোনো বার্ডেন না হয়ে দাঁড়ায়, রাদার রিসোর্স হয় ইন লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই স্ট্রাকচারটা কিন্তু আমরা মাথায় রেখেছি। তাই আমরা আপনাদেরও রিকোয়েস্ট করব, এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তার টার্গেট ল্যাঙ্গুয়েজটা অ্যাচিভ করার জন্য, এই ক্ষেত্রটাও একটু আপনারা খেয়াল রাখবেন যে শুরুতে যতটা আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, তার টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সুবিধার জন্য, আমি উইথ দ্য প্যাসেজ অফ টাইম যেন সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ইউজটা আমি গ্র্যাজুয়ালি উইথড্র করতে পারি সাপোর্টটাকে, আস্তে আস্তে, একবারে নয়। আরেকটা কথা এখানে আপনাদের বলে রাখা দরকার, আমরা মেটেরিয়ালে বেশ কিছু কম্পোনেন্ট যখন তাদের অ্যাক্টিভিটি হিসাবে দিয়েছি, শুরুর দিকে কয়েকটা করে দিয়েছি যাতে প্রয়োজনে তাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে এই ধরনের অ্যান্সারগুলো করা যেতে পারে। এবং পরের দিকে কিন্তু আবার সেই করে দেওয়ার সংখ্যাটাও কমিয়ে দিয়েছি, সেই যে বললাম গ্র্যাজুয়ালি তার সাপোর্টটা উইথড্র করেছি যাতে সে ওয়েল ইকুইপড হতে পারে তার সেই বছরের সেই একাডেমিক সেশনের মূল কম্পোনেন্টের সাথে। এটা কিন্তু আমরা খেয়াল রেখেছি। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখবেন যখনই কম্প্রিহেনশন করেছি বা রাইটিং বা গ্রামার, আমরা কিন্তু শুরুতেই সেই কোনো একটা ডেফিনেশন দিয়ে স্টার্ট করিনি। আমরা প্রথমে কোনো একটা এক্সপোজার দিয়েছি বা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সপোজার বা এক্সাম্পলটাকে আমরা তারপর এক্সপ্লেইন করেছি, তারপর সেই এক্সপ্লেনেশনটাকেই কংক্রিটাইজ করেছি ডেফিনেশনে, ফলোড বাই আরও এক্সাম্পল ড্রিলিং হচ্ছে, তারপর অ্যাক্টিভিটি আছে। সো উই হ্যাভ আ রিকোয়েস্ট টু ইউ যে প্রথমেই ডেফিনেশনে না গিয়ে প্রথমে যে এক্সাম্পল বা এক্সপোজারটা দেওয়া আছে, তারপর এক্সপ্লেনেশন ফলো করেছে, তারপর ডেফিনেশন, এই প্যাটার্নটা কাইন্ডলি একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু স্টুডেন্টদের পক্ষেই বোঝা এটা অনেক তাদের পক্ষে সুবিধাজনক হবে, কাজটা করাও তাদের জন্য অনেক সুবিধাজনক হবে। এবং প্রত্যেকটা টপিকেই আমরা এক্সপোজারগুলো দেওয়ার চেষ্টা করেছি যে তাদের রেগুলার লাইফের সাথে যাতে লিঙ্ক থাকে, যাতে শেখার পদ্ধতিটাও কিন্তু তার ফ্রম নোন টু আননোন হয়। আর এই নোন টু আননোন হচ্ছে এই জায়গাটায় একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ব্রিজ মেটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ইতিমধ্যে ঋত্বিক, পূর্ণেন্দুদা, রুদ্রশেখরদা তারা বলছিলেন যে আমাদের ব্রিজ মেটেরিয়ালে কিন্তু 2 ধরনের কম্পোনেন্ট রেখেছি। কি সেই 2 ধরনের কম্পোনেন্ট? যেটা লাস্ট 2 ইয়ার্সের যে ইনডিসপেন্সেবল লার্নিং আউটকামটা, যেগুলো না শিখলেই নয়, সিঁড়ি ভাঙতে তার অসুবিধা হয়ে যাবে, মসৃণ হবে না, সেই কম্পোনেন্ট যেমন রেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা রেখেছি কি সেই বছরের ফাউন্ডেশনাল কম্পোনেন্টগুলো। এইবার ধরুন কোনো ক্ষেত্রে কোনো একটা ক্লাসে তার সেন্টেন্স শেখার কথা যে জায়গাটায়, আমরা করেছি কি তার আগে ওয়ার্ডটা একবার রিইনফোর্স করে নিয়েছি, যে কারণ ওয়ার্ডটা না শিখলে তো সে সেন্টেন্স লিখতে পারবে না। অর্থাৎ ওয়ার্ড এখানে তার কাজ করছে আগের একেবারে ব্রিজ কম্পোনেন্ট হিসাবে, আর সেন্টেন্স তার কাজ করছে কিন্তু তার ফাউন্ডেশনাল কম্পোনেন্ট হিসাবে। এবার ধরুন ফর ইনস্ট্যান্স ভার্ব আছে, টেন্স আছে, এবার সে টেন্স শেখার কথা, কিন্তু ভার্বটা যদি সে না জানে, অ্যাকশন ওয়ার্ডের ব্যাপারটা না জানলে সে টেন্সটা কি করে শিখবে? তাই টেন্সটা ইন্ট্রোডিউস করার আগে আমরা কিন্তু তার অ্যাকশন ওয়ার্ড বা ভার্বটাকে ইন্ট্রোডিউস করে নিচ্ছি, রিইনফোর্স করে নিয়েছি আরেকবার।
কারণ এই যে ভার্বটা বা অ্যাকশন ওয়ার্ডটা সে শিখে নিল, দিস উইল ওয়ার্ক অ্যাজ আ ব্রিজ কম্পোনেন্ট, দিস উইল ওয়ার্ক অ্যাজ দ্য ইন্ডিসপেন্সেবল লার্নিং আউটকাম, যেটা তার লাস্ট কাপল অফ ইয়ার্সে শিখে আসা উচিত ছিল বা শিখে আসার কথা। যদি প্যান্ডেমিক না থাকে, তার লার্নিং গ্যাপ না হলে সে সবাই হয়তো ওয়েল ইকুইপড হয়ে আসতো। কিন্তু এই প্যান্ডেমিকের কথা মাথায় রেখেই যে আমরা বলছি না ব্রিজ কম্পোনেন্টগুলোকে রাখছি, এই যে ভার্বটা রিইনফোর্স করিয়ে নিলাম, দ্যাট ইজ দ্য ব্রিজ কম্পোনেন্ট, এবং ভার্বের পর যে টেন্সে গেলাম, দ্যাট ইজ দ্য ফাউন্ডেশনাল কম্পোনেন্ট। এইভাবে কিন্তু ব্যালেন্স করতে করতে আমরা এগিয়েছি। সো ইন আ নাটশেল, যে 1 to 8 চলনটা একটু আলাদা, বিকজ তারা ইন্টিগ্রেটেড বই 1 2 তে ফলো করে সেই অনুযায়ী করা হয়েছে। 3 4 5 এর চলনটা আরেকটু আলাদা, সেইটা একটু আপনারা খেয়াল রাখবেন কাইন্ডলি। এবং দেখবেন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজেরও ইউজ রেখেছি, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করেছি। প্রথমে একটু বেশি দিয়েছি, পরে গ্র্যাজুয়ালি সাপোর্টটা উইথড্র করেছি, যাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের এই জুডিশিয়াস ইউজটা তার জন্য একটা রিসোর্স হিসাবে কাজ করে, টু লার্ন হাউ টু অ্যাপ্লাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কনটেক্সচুয়ালি, সেটা যাতে শিখতে পারে। এবং 3 4 5এও আমরা যখন তাদের বিভিন্ন টপিক রেখেছি, কম্পোনেন্ট রেখেছি, আমরা কিন্তু প্রথমে এক্সপোজার দিয়েছি, তারপর এক্সপ্লেনেশন, ফলোড বাই তার ডেফিনেশন, তার বা কংক্রিটাইজেশন, তারপর কিন্তু আমরা মোর ড্রিলিং করে অ্যাক্টিভিটিতে গেছি। এই প্যাটার্নটা যদি ফলো করতে করতে যান, দেখবেন আপনাদের পক্ষেও কিন্তু ওই স্টুডেন্টটি সে আগের 2 বছরের কম্পোনেন্টটা, ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো অ্যাচিভ করতে পেরেছে কিনা সেইটা যেমন বোঝা সুবিধা হবে, এবছরের ফাউন্ডেশনাল কম্পোনেন্টটাও সে ওয়েল ইকুইপড হতে পারলো কিনা সেইটা ইভ্যালুয়েট করা যেমন সুবিধা হবে। এবং একই সাথে কিন্তু ব্রিজ মেটেরিয়ালের সঙ্গে তার রেগুলার সিলেবাসকে একটা ব্রিজ করে দেওয়া, একটা সামঞ্জস্য করে দেওয়া, এই পথটাও কিন্তু, এই ট্রানজিশনটাও কিন্তু অনেক মসৃণ হবে। আমি এই বিষয় নিয়ে আরেকটু বলার জন্য এবং আমাদের সেটাকে একটু ইংলিশ মিডিয়ামেও কনভার্ট করে বলার জন্য আমি ডক্টর চ্যাটার্জিকে অনুরোধ করব। Thank you, Ratul. So, as far as English second language is concerned, the purpose of the bridge materials of English second language is no different from the general purpose of bridge materials, namely to minimize the learning gaps of students. Now, English second language, as you are well aware of, is a skill-based subject. It has the 4 skills of listening, speaking, reading and writing, along with 2 functional areas of vocabulary and grammar. Now, let me point out one thing even before I really go into the free verbal translation of Ratul's discussion. It is this, that the bridge material for English second language at the primary level have components of reading comprehension, components related to grammar, components related to writing, and related to vocabulary. So, where does listening and speaking exist? Now, this is where you will come in actually, because you will be using the text, you will be using the topics, you will be using the matter in the bridge material to help the students speak and listen. Because it is the bridge material, again, like the textbook, is a tool which is in your hands. And it is to be remembered that beyond the cover of a text material lies the ingenuity of a teacher. Now, as far as this bridge material is concerned, there is a clear-cut difference between the bridge materials of English second language for classes 1 and 2 and those for classes 3, 4 and 5. On the simple reason that in classes 1 and 2, the book was integrated. For class 3, 4 and 5, English second language is treated as a separate subject.
The bridge materials in English second language, while attempting to minimize the learning gaps, performs or rather works upon two premises. One is it is based on the indispensable learning outcome of the previous classes, and then it also collates within itself the foundational material of a particular class. And the reason why this nexus between the indispensable learning outcome and the foundational material has been done, the purpose is so that the students come to know of the indispensable learning outcomes of the previous classes and then become ready for the present class. And that is where the challenge of designing the bridge material for English second language had laid, and that is how it has been negotiated. Now, my request to teachers should be not to hurry through the bridge material. Don't think that the bridge material is a tool to increase the speed of learning. No, it is a tool to minimize the gaps of learning. Bridge material is not something designed in the line of what you would call an accelerated learning package in terms of English second language. It rather is a reinforcer. It rather is a developer of a foundation for English as second language. For instance, as we go from class 1, 2 and then right up to class 5, we will see that the English second language textbooks follow a sort of a spiral pattern. A particular topic is treated, given an exposure, then it is treated, then certain sets of activities are given for its evaluation. And then when we go to another topic or to still another, the first topic that was taught, the first component that was taught is brought up again as a reinforcement. This spiral movement that forms a part of the English second language textbooks is also a part of the bridge material. So it will be easier for you to take the bridge material along with the textbook as you reinforce the indispensable learning outcome, as you highlight upon the foundation of the class, of the English second language classroom. You can at the same time lead the students into the textbook. So the textbook and the bridge material can go hand in hand in the classroom. And the bridge material gives scope for evaluation. And this has been the basic, one of the basic philosophies of developing the entire corpus of bridge material, and English second language is no exception to that. It gives you different activities so that you can facilitate the students to do those activities and understand exactly at what coordinate the students stand in terms of their learning for a particular class. As Ratul said, that we have treated different components, particularly in terms of grammar and writing. These components are treated in a particular way. We have not started with definition and then with a set of exercises, but rather we have started with examples, or rather which is called exposure of a particular grammatical structure or a particular grammatical component or a particular writing component. Then we have tried to explain the theory behind the component from those examples.
And then finally, we have drawn a bottom line sort of statement for the component, which is then followed by activities. So, and I request you to follow the same structure. This is a more student-friendly structure where students can feel that they themselves are getting hold of that particular learning outcome. And once the students claim ownership of their learning outcome, then, as you know, the learning also quickens. And the worry of teachers in the classroom decreases proportionately. So, in English language, in English second language classrooms, the bridge materials will be used at the beginning in a standalone manner, and once you go a little way ahead, you start with the revision exercises. Don't wait for, say, for a long period of time before taking up the revision exercises that is given in the textbooks, because those revision exercises also support the bridge materials. And once you take the students into the revision exercises after leading them through the bridge materials, you will see that the two materials, the textbook material and the bridge material, will run parallelly without any extra burden on students. So that is how we expect the English second language bridge material to operate in the classroom. With this, I will request Ritik to wrap the session. ধন্যবাদ পূর্ণেন্দুবাবুকে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আপনাদের শুধু দুটো কথা একদম শেষে বলবো। এক, এই কাজটি করার ক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন এই অভূতপূর্ব পরিস্থিতি, এটা তো আগে কখনো হয়নি, ফলে আমাদের সামনে এমন কোনো মডেল ছিল না যাকে অনুসরণ বা অনুকরণ করে আমরা এই ধরনের ব্রিজ মেটেরিয়াল তৈরি করব। এটা একেবারেই বিশেষজ্ঞ কমিটির সদস্যদের এবং বেশ কিছু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আমরা সবাই মিলে এই কাজটি করেছি। ফলে এই কাজটির মধ্যে যেটুকু উদ্ভাবন রয়ে গেছে সেটুকু একান্তই মৌলিক। এবং এই যে আমরা এই কাজের ক্ষেত্রে আমরা যে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের পেয়েছি, আমরা তাদেরকে একই সঙ্গে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের এই পরিশ্রম, আমাদের এই চেষ্টা প্রয়াস নিশ্চিতভাবে সফল হবে এটা আমরা মনে করি। এই সাফল্য আরও আমাদের আনন্দিত করবে যদি আমাদের এই কাজ ছাত্রছাত্রীদের বিশেষভাবে উপকারে লাগে। ধন্যবাদ।